প্রায় এক মাস আগে 31শে জুলাই একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করেছিলাম আমরা। ভিডিওর যে শীর্ষক ছিল 3 মন্ত্রীর জেল যাত্রা। সেই সময় অসংখ্য মানুষ আমাদের এই ভিডিও দেখেছেন। এখন আমি দেখতে পাচ্ছি 3,05,000-এর বেশি মানুষ এই ভিডিওটা দেখেছেন এবং তার মধ্যে বহু মানুষ প্রশংসা করেছেন, বহু মানুষ সমালোচনা করেছেন, অধিকার আছে তাদের। কিন্তু কিছু লোক তারা প্রশ্ন করেছিলেন এই ভিডিওর সত্যতা কি আছে। এক মাস পরে কথা বলতে এলাম কেন? কারণ আজকে যেদিন এই ভিডিওটা প্রকাশ করতে যাচ্ছি সেই দিন বরেয়ার তৃণমূল বিধায়ক আবার গ্রেফতার হয়েছেন নবম দশম এসএসসি মামলায়। এবং শুধু এখানেই এই ব্যাপারটা থেমে থাকবে না, এই ব্যাপারটা আরো প্রলংড হবে। 3 মন্ত্রী কেন, তৃণমূলের শীর্ষ নেতা শীর্ষ নেত্রী গ্রেফতার হলে অবাক হবার কিছু থাকবে না। কারণ এমনটাই খবর রয়েছে দিল্লিতে কান পাতলে। কারণ এবারের ব্যাপারটা সিরিয়াস। 21-এর মতো ব্যাপারটা আর হচ্ছে না 26-এ। অনেকেই মনে করেন 21-এ বিজেপি হেরে গেছে মানে তৃণমূল বিজেপি সেটিং। ব্যাপারটা সেরকম নয়। আমি একাধিকবার বলেছি সেটিং এর অভিযোগ, এটা একটা রাজনৈতিক বক্তব্য বিরোধী দলের, অর্থাৎ অবিজেপি যারা বিরোধী দল আছেন তারা এটা দিদি মোদি সেটিং বলেন। তাদের নিজেদেরও ফিশ ফ্রাই জোট আছে, তাদের নিজেও দিল্লিতে দোস্তি আছে, বাংলায় কুস্তি আছে, অনেক রকম ব্যাপার স্যাপার আছে। কিন্তু সেদিন যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলতে যাচ্ছে। বলেছিলাম মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি র্যাডারে আছেন। 31শে জুলাই যখন এই ঘটনাটা বলেছিলেন তখন তিনি কিন্তু এতটা বেশি র্যাডারে ছিলেন না। আজকে যখন ভিডিওটা তৈরি করতে বসেছি তখন কিন্তু তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং আরো 2 মন্ত্রী তাদের বিরুদ্ধে বলেছিলাম না যাদের নাম, ওই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবেন ভিডিওটা। সেই আরো 2 মন্ত্রী দলের, তৃণমূল কংগ্রেস দলের এক ক্যাবিনেট মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ সংখ্যালঘু মন্ত্রী, যিনি একদিন বাংলায় 50% বেশি মানুষ উর্দুতে কথা হবে স্বপ্ন দেখেন, যিনি এ রাজ্যের সংখ্যাগুরু জনতা তাদের ধর্ম পরিবর্তনের স্বপ্ন দেখেন, যিনি স্বপ্ন দেখেন একদিন পশ্চিমবঙ্গ অন্যরকম হয়ে যাবে। এখানকার ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে যেটা নিয়ে এত তর্ক বিতর্ক হচ্ছে, প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে 15 আগস্টের ভাষণে বলেছেন ডেমোগ্রাফি একটা মেটিকুলাসলি ডিজাইন করে, একটা চক্রান্ত করে পরিবর্তন করা হচ্ছে। শুধুমাত্র এ রাজ্যের নয়, ভারতবর্ষের জনসংখ্যা পরিবর্তন করার ছক করা হচ্ছে। একটা বড় ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রকে তিনি ফাঁস করেছেন এবং বলেছেন প্রধানমন্ত্রী যে একটা হাই অ্যাকশন কমিটি তৈরি হবে, একটা কমিটি তৈরি হবে যাদের নিয়ন্ত্রণ থাকবে কোথায় কোথায় ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এটা দেখার, যারা এই ডেমোগ্রাফি যে চেঞ্জ করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে সেটা কিভাবে করা হচ্ছে সেটা দেখবেন, কিভাবে ঠেকানো যায় সেটা দেখবেন এবং গোটা প্রক্রিয়াটা কিভাবে সংবিধানের আওতায় করা যায় সেটাকে তারা দেখবেন। একটা সিরিয়াস ইস্যু, যে ইস্যুটা পশ্চিমবঙ্গের নির্বাচনেও এফেক্ট করবে। পশ্চিমবঙ্গের যে ভোটটা হচ্ছে 2026-এ সেই ভোটেও এইটা একটা কিন্তু ইস্যু হতে চলেছে। তার আগে বলে দিই, বরেয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি মোবাইল ফোনটা ফেলে দিয়ে আবার পালানোর চেষ্টা করেছেন। আগেরবার কিন্তু তিনি পালানোর চেষ্টা করেননি, মোবাইলটা জলে ফেলে দিয়েছিলেন। কয়েক লক্ষ টাকা খরচ করে সেই মোবাইলটা উদ্ধার করতে হয়েছে। সেই মোবাইল থেকে অনেক কিছু পাওয়া গেছে, কি কি পাওয়া গেছে সেটা পুরনো বিষয়, সেটা আজকের ভিডিওর বিষয় নয়। কিন্তু তিনি আবার পালানোর চেষ্টা করেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে 5, 6, 7 মাস পর ভোট, আমরা 6 মাসের সময়সীমা ধরছি, কারণ মে মাসে 5 তারিখ এ রাজ্যের সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি এপ্রিলে ভোট হবে। তার মানে মোটামুটি নভেম্বরের পর চিত্রটা আরো পরিষ্কার হয়ে যাবে। বাংলায় এসআইআর শুরু হবে। এসআইআর শুরু হলে বুঝে নেবেন এ রাজ্যের সরকারের কিন্তু একটা বিপদ রয়েছে। তার কারণ হচ্ছে বিহারে 65 লক্ষ যে মানুষের নাম বাদ গেছে তাদের মধ্যে বেশিরভাগ মৃত, অনেকটা বাংলাদেশি, কিছুটা রোহিঙ্গা, আবার বহু মানুষ আছেন, প্রায় 1 লক্ষের কাছে মানুষ, সম্ভবত ওই সংখ্যাটা 84,000 হবে, 84 থেকে 85,000-এর মধ্যে তারা আবার আবেদন করেছেন যে তাদের এই ভোটার তালিকায় নামটা ওঠা উচিত। এবার তারা বাংলাদেশি না ভারতীয় না রোহিঙ্গা
হিন্দু না মুসলিম সেটা আমাদের বিষয় না, সেটা নির্বাচন কমিশনের বিষয়। কিন্তু আপনারা বুঝতে পারছেন প্রায় 1% মতো মানুষ কিন্তু আবেদন করেছেন, বাকি 99% মানুষ ভুয়ো ভোটার। এবং তৃণমূল কংগ্রেস বলছে ভোট চোর বিজেপি। তাহলে আমরা যদি ধরে নিই তাদেরই কথা মতো যে বিজেপি এই এসআইআর করাচ্ছে, তাহলে ভোট চোর কারা? বিজেপি তো যে ভোটটা চুরি হচ্ছিল সেই ভোটটা চুরি হওয়া থেকে আটকানোর চেষ্টা করছে, এবং শুধুমাত্র বিরোধীদের রাজ্যে করবে এমনটা নয়, শুরুটা করেছে তো নিজের রাজ্য থেকে। তাহলে কারা ভোট চুরি করছিল? ভোট চুরি তারাই করছিল যারা পাওয়ারে ছিল। পাওয়ারে মানে কিন্তু আমি এখানে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এদের কথা বলছি না। যে বিধানসভা এলাকায় ক্ষমতায় ছিল তারা কিন্তু ভোট চুরি করাচ্ছিল। বিজেপি কিন্তু এটাকে সমর্থন করেনি। যদি বিজেপির বিধায়করাও আমরা তথাকথিতভাবে যদি ধরে নিই, তাহলে কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এটা কিন্তু চাইছে না। ভোট সুস্থভাবে হোক এটাই বিজেপি চাইছে। যদিও বিহারে দেখা গেছে বেশিরভাগ আরজেডির বিধায়কদেরই এতে সমস্যা হওয়ার কথা, কারণ আরজেডি বেশিরভাগ এসবের সঙ্গে লিপ্ত ছিল বলে এখন অব্দি রাজনৈতিক মহলে গুঞ্জন। এবং বিহারটা কিন্তু সাকসেসফুলি করতে পেরেছে, কারণ বিহারে নীতিশ এবং বিজেপি অর্থাৎ এনডিএ অ্যালায়েন্স হয়েছে, সহজভাবে হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আবারও বলছি এটা সহজভাবে হবে না, অনেক ছল চাতুরি শাসক দল করার চেষ্টা করবে, কিন্তু তাতেও কি আটকাতে পারবে? উত্তর হচ্ছে না। কারণ নির্বাচন কমিশন একেবারে ময়দানে নেমেছে কোমরটা বেঁধে। তারা জানে শাসক দল কি কি ছল চাতুরি করতে পারে। আসলে পুলিশ জানে চোর কিভাবে পালাতে পারে, তার জন্য পুলিশ কিন্তু আগে থেকেই যাকে তুলতে যায়, ঘিরতে যায় আসামিকে, তারা কোন কোন রুট থেকে পালাতে পারে সব রেকি করেই ময়দানে নামে। নির্বাচন কমিশনও তাই, সবটা রেকি করে তারা ময়দানে নেমেছে। এবার শাসক দল যতই যারা বাড়ি বাড়ি যাবেন, এই ভোটের নাম যাদের তোলার কথা তাদের বাড়িতে আবেদন করতে যাবেন, তাদের ক্ষেত্রে কি কি বাধা দিতে পারে সেটা আপনাদেরকে আগেও বলেছি। আজকে শর্টে বলি, বেশি এটা এই বিষয় নিয়ে ভিডিওটা নয় সেই কারণ হচ্ছে, ধরুন যাদের বাড়িতে যাবেন যদি তৃণমূল কংগ্রেসের পছন্দের লোক বিএলএ 2 হন, বা যারা বাড়িতে বাড়িতে যাবেন নাম তোলার জন্য সেই সহায়ক ব্যক্তি হন, তাহলে তারা কি করতে পারেন? আপনার বাড়িতে গেলেই না, আপনার বাড়িতে না গিয়েই বললো বাড়িতে ছিলেন না, এটা কিন্তু নির্বাচন কমিশন জানে। আপনি সবকিছু ডকুমেন্ট দিলেন, তারপরেও যদি সাবমিট না করে, কিছু ঘাপলা করে, সেটাও কিন্তু নির্বাচন কমিশন জানে। ফলে আবেদন জানানোর কিন্তু সুযোগ থাকছে এখানে। তারা ঘাপলা করার পর 3 বার করতে হবে। তারাও যদি বদমাইশি করে আপনি আপনার নামটা ভুলতে পারবেন, ডকুমেন্ট আপনার কাছে হতে হবে। ফলে নাম বাদ যাবে বেশিরভাগ ক্ষেত্রে মৃত ভোটারদের, বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি মুসলিমদের, বেশিরভাগ রোহিঙ্গা মুসলিমদের, এবং যারা শরণার্থী আছেন তারা, আবারও বলছি, যারা শরণার্থী আছেন, যারা বৈধভাবে ভারতে এসেছেন, অন্যান্য দেশ থেকে ধর্মীয় উৎপীড়িত হয়ে এসেছেন, যাদেরকে সিএ এর মধ্যে নাগরিকতা দেওয়ার কথা, তারা ইতিমধ্যে সিএ এর নাগরিকত্ব ফর্ম ফিল আপ করে নিন, আপনাদের কোনো সমস্যা হবে না। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণটা কোথায়? তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণটা হচ্ছে শুধুমাত্র এবার ডালপালা ছাটার মধ্যে নয়, অপারেশন লোটাস পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। আবারও বলছি, অপারেশন লোটাস পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এরপর দেখবেন যতটা দুর্গাপুজো, কালী পুজো শেষ হবে, একের পর এক টপাটপ নেতা মন্ত্রী আবার ঝোলাবন্দি করে ইডি সিবিআই চলে যাবে তাদের দপ্তরে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, মন্ত্রী মলয় ঘটকের উপরে খাঁড়া ঝুলছে কয়লা কেলেঙ্কারিতে, কারণ কয়লা কেলেঙ্কারির এখনো নিষ্পত্তি হয়নি, সেটা নিষ্পত্তি করা প্রয়োজন। চাকরি দুর্নীতি নিষ্পত্তি করা প্রয়োজন, গরু চুরি নিষ্পত্তি করা প্রয়োজন, এসবের নিষ্পত্তি করা প্রয়োজন। এবং এই সবে নিষ্পত্তি করতে গিয়ে বেশ কয়েকটা বিষয় কিন্তু সামনে আসবে। আপনারা কি জানেন সব থেকে গরিব মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়? মাত্র 16 লক্ষ টাকার সম্পত্তি আছে তার। কিন্তু মুখ্যমন্ত্রী যে বাসভবনে থাকেন তার কি ওটাই ভ্যালুয়েশন? হতে পারে সেটা তাদের পৈতৃক সম্পত্তি, কিন্তু সেখানে যিনি থাকেন তার ভ্যালু কি ওটাই? আরেকজন মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র আছেন, তারও কিছু নেই, তিনি নাকি পিসির বাড়িতে থাকেন, কিন্তু তার গাড়ি তো পিসির বাড়িতে থাকে না, তার গাড়ি থাকে ওই বিলাসবহুল অট্টালিকায়
যেটার তিনি মালিক নন বলে দাবি করেছেন। তাহলে কে মালিক? তার স্ত্রী। প্রশ্ন হচ্ছে তিনি কি এটা যৌতুকে পেয়েছেন? আমি কোনো ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করছি না বা এই কথা বলছি না, আমি কয়েকটা লিগাল দিক বলতে চাইছি। নির্বাচনী এফিডেভিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি পিসির বাড়িতে থাকেন, পিসির বাড়িটা তার বাড়ি। তাহলে তার মা বাবার বাড়িটা কার বাড়ি? প্রশ্নটা কি উঠবে না? আর এই প্রশ্নটা উঠবে না যে অট্টালিকায়, বিলাসবহুল অট্টালিকায়, যেখানে নাকি ভেতরে লিফট আছে, এলিভেটর আছে, কিসব আরো অনেক কিছু আছে, যেখানে নাকি নেতা মন্ত্রীদের মোবাইল নিজের জমা রেখে উপরে উঠতে হয়, কারো কারো বেল্ট জমা রেখে উপরে উঠতে হয় বলে তারা দাবি করেছেন, সেই বাড়িটা কার? সেই বাড়িটা তার স্ত্রীর। তার স্ত্রীর যদি হয়, তাহলে তার স্ত্রীর সম্পত্তি এত হলো কিভাবে? সেটা কি অভিষেক বাবু গিফট করেছেন? সেইভাবে সম্পত্তিটা হয়েছে? যদি সেটা করে থাকেন তাহলে তো সেটাও অভিষেক বাবুর সম্পত্তি হিসেবে বিবেচিত হওয়া উচিত, যেটাকে আমরা বলি বেনামি সম্পত্তি। কারণ আমরা অনেক সময় নিজেদের নামে সম্পত্তি না রেখে যদি অন্যের নামে রেখে দিই, সেটা কিন্তু বেনামি সম্পত্তি। আর যদি অভিষেক বাবুর শ্বশুর মশাই দান করে থাকেন, তাহলে তো সেটা যৌতুক বলে গণ্য হবে। যৌতুক নেওয়া তো অপরাধ, তবে গিফট নেওয়া অপরাধ নয় বটে। কিভাবে কি হয়েছে সেটা আলাদা ব্যাপার। তিনি আবার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, তার আবার প্রধান উপদেষ্টা। নিন্দুকেরা বলেন নাকি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই ক্লাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় যবে থেকে এই ক্লাবের দায়িত্বে এসেছেন, তারপর থেকে এই ক্লাবের উন্নতি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ক্লাবের যোগাযোগ কিন্তু প্রমাণিত। এই ক্লাব চালানোর যে বিপুল খরচ, সেটা মাত্র দুবারের বিধায়ক, মাত্র দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চালান কি করে? কারা চালায় এই ক্লাব, সেটা তদন্তের আওতায় কি আসা উচিত নয়? যেভাবে লিপস অ্যান্ড বাউন্স তদন্তের আওতায় এসেছে। এবং এই প্রশ্নগুলো যদি ইডি সিবিআই খোঁজা শুরু করে, তাহলে তো একটা সমূহ বিপদ আমি দেখতে পাচ্ছি। শুধুমাত্র এখানেই নয়, এখনই যে ওই যে পুরনো মামলাটা রয়েছে, কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বর ম্যাচ হয়েছে, যেখানে তিনি বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন, সাহেবের নাম নিয়েছেন, তারপর সাহেবের নাম একদিন তদন্তকারী সংস্থার একটা এফিডেভিটের সামনে এলো, তদন্তকারী সংস্থা আদালতে জানালো, তারপর তো আর কিছু হলো না। সেটাও কিন্তু এই পুজোর পর হতে পারে বলে শোনা যাচ্ছে। এবং এটা যদি হওয়া শুরু হয়, এবং এটাও শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ফান্ডের যে ফান্ডটা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে ঢুকেছে, সেই ফান্ড সংক্রান্ত বিষয়েও নাকি দিল্লিতে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সেখানেও নাকি বিস্তর গরমিল রয়েছে বলে দিল্লির শীর্ষ নেতৃত্ব মনে করছে। এবং সেগুলোও নাকি ভোটের আগে তদন্তের আওতায় আসতে পারে। এবং ভোটের আগে আপনারা দেখবেন কোনোভাবে 2021-এ যে ভুলটা করেছিল ভারতীয় জনতা পার্টি, সেই ভুল থেকে ভারতীয় জনতা পার্টি এবার কিন্তু শিক্ষা নিয়েছে। দিলীপ ঘোষ কথায় কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করে 2021-এ বিজেপিকে ডুবিয়েছিলেন। তৃণমূলের বহু নেতা, তারা এই মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন, তার ডিভিডেন্ডও পেয়েছিলেন। এবং বিজেপি নেতারা ভুল করে গেছিলেন পরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করে। কেউ বারমুন্ডা পরাচ্ছিলেন, কেউ শাড়ির রং ধরছিলেন, কেউ তার ব্যক্তিগত জীবন নিয়ে বলছিলেন। এবারে কিন্তু স্পষ্টভাবে দলে হুইপ জারি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। আপনারা দেখবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা ব্যক্তিগত আক্রমণে কিন্তু যাচ্ছেন না। এবং যত ভোট এগোবে কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, দুর্নীতির ইস্যুতে কথা হবে, অনুপ্রবেশের ইস্যুতে কথা হবে, রাজ্যের উন্নয়নের ইস্যুতে কথা হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ নয়। এবং ক্ষমতায় আসার জন্য যে সমস্ত রাজনৈতিক কাণ্ড কারখানা করতে হয়, সেটা কিন্তু বিজেপি করার চেষ্টা করবে। তারা এবারে সিরিয়াস, তারা এবারে ক্ষমতায় আসতে চায়। 3 থেকে 148 হওয়াটা সহজ ছিল না, সেটা ভারতীয় জনতা পার্টিও জানতো। বিজেপি কর্মীদের উৎসাহিত করে রাখা হয়েছিল যাতে অধিক সংখ্যক আসন নেওয়া যায়। টার্গেট ছিল 110, 120 যদি পৌঁছে যাওয়া যায়, এবং যেটা সম্ভাবনা ছিল, যেটা আইপ্যাক ছলচাতুরি করে আটকে দিয়েছে বলে এখন অব্দি যেটা রাজনৈতিকভাবে অভিযোগ তোলা হয়, সেটা যদি না হতো তাহলে 110, 120 হলে খেলাটা কিন্তু বদলে যেতে পারতো। সেটা হয়নি, যেটা হয়নি সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই। কিন্তু এবার বিজেপি 160, 180 ঘরে ঢুকতে চায়, কোনোভাবেই 150-এর নিচে থাকতে চায় না। তার জন্য যা যা করা প্রয়োজন সেটা করতে হবে। কারণ বিজেপি বুঝে গেছে এই রাজ্যে ক্ষমতা নেওয়াটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্য রাজ্যে যেভাবে সহজ, এ রাজ্যে কিন্তু সহজ নয়।
কারণ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে আইপ্যাককে ইলেকশন ম্যানেজমেন্টের মধ্যে সরকার কিন্তু ঢুকিয়ে দিয়েছে। যে সমস্ত ক্যামেরার টেন্ডার দেওয়া হয়েছিল সেটাও আইপ্যাক নিয়ন্ত্রিত একটা সংস্থাকে 2021-এ ক্যামেরার টেন্ডার দেওয়া হয়েছিল, যেটা ভোট গ্রহণ কেন্দ্রে লাগানো হয়, সেটা কিন্তু একদম চক্রান্ত করে নির্দিষ্ট সময় কিছু কিছু ধরে বন্ধ করে রাখা হয়েছিল। বিরোধী দলনেতার সে বক্তব্য আমার কাছে রয়েছে, প্রয়োজনে আপনাদেরকে শোনাতে পারি। তৃণমূলের অ্যাকচুয়াল ভোট 1,75,80,00,000-এর বেশি নয়। এই 7 দফা 8 দফার সুযোগ নিয়ে 4 ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে কি কাণ্ডটা করেছে আপনাকে আমি বলবো। এই জন্য এসআইআর আটকাতে চাই। পাসওয়ার্ড, যে ভোটার লিস্টের নাম এন্ট্রি এবং ডিলিশনের পাসওয়ার্ড দেওয়া আছে। কাকদ্বীপের ছেলেটা ধরা পড়েছে, তার এগেইনস্টে এফআইআর হয়েছে, সে অ্যান্টিসিপেটরি বেলের জন্য প্রেয়ার করছে। এবং এটাও বলা হয়েছিল কাউন্টিং এজেন্টে আইপ্যাকের লোক, গণনা কেন্দ্রে আইপ্যাকের লোক, ভোট গ্রহণ কেন্দ্রে আইপ্যাকের লোক, ভোট যারা পোলিং প্রিসাইডিং হয় তাদের মধ্যে আইপ্যাকের লোক, এই সমস্ত বিষয় কিন্তু ভারতীয় জনতা পার্টি ধরে ফেলেছে এবং তার কাউন্টার মেকানিজম কিন্তু বার করা হয়ে গেছে। এবং এসব করে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস লাভ পাবে না। অপারেশন লোটাস শুরু হয়ে গেছে। আগামী দিনে দেখবেন একের পর এক তৃণমূল নেতা জেলে যাচ্ছেন। আর এই রাজ্যে একটা নতুন সূর্যোদয় কি হবে? আপনাদের কি মনে হয় দর্শক? আপনাদের জিজ্ঞেস করছি। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টস করে জানাবেন। অপারেশন লোটাস শুরু হয়েছে কিনা আপনাদের কি মতামত কমেন্টস করে জানাবেন। এবং যারা আমাদের জয়েন বাটন ক্লিক করে আমাদের নতুন মেম্বার হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ফের দেখা হবে। বেশ কয়েকজন আমাদের জয়েন বাটন ক্লিক করে যারা মেম্বার হয়েছেন: দেবব্রত ব্যানার্জি, সুনন্দা চক্রবর্তী, সঞ্জীব কুমার দাস, অজিত ধর, দ্য বং ইনোভেশনস, জগজীবন বিশ্বাস, সৌভিক মিত্র, সায়ন দাশগুপ্ত, মনোজ বারিক, KAY, মানিকলাল শর্মা এবং সবশেষে শঙ্কর গুহ। এদের সকলকে আমাদের মেম্বার হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মেম্বার হলে আপনারা আমাদের ভিডিও আগে ভাগে দেখতে পাবেন এবং যারা মেম্বার নন তারা সঠিক সময় দেখতে পান, কিন্তু একটু আগে ভাগে মেম্বারদের জন্য আমরা করি, কারণ তারা পয়সা দিয়ে আমাদের সদস্য হন, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন। অফিস চালানোর অনেক খরচ, আমাদের একাধিক রিপোর্টার রয়েছেন, আমাদের এই মুহূর্তে 5 জন রিপোর্টার রয়েছে, তাদের বেতন দিতে হয়। এই লাইট ক্যামেরা অ্যাকশনের পেছনে অনেক খরচ হয়, সেই খরচ আপনারাই আমাদেরকে সাপোর্ট করেন। আমরা এখন অবধি কোনো বিজ্ঞাপন নিইনি, আগামী দিনেও বিজ্ঞাপন দিতে চাই না। আপনারাই হচ্ছেন আমাদের ভরসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ফের দেখা হচ্ছে।